বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনায় এসেছে দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি এবং ডক্টর ইউনূসকে নিয়ে। পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গতকাল আবার ডক্টর ইউনূসকে লোহার খাঁচায় বন্দী হতে হয়েছে। হাজিরা দিয়ে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন এটা তাদের জন্য, অর্থাৎ ডক্টর ইউনূস একই মামলায় যারা অভিযুক্ত তাদের জন্য অপমানজনক। পাশাপাশি তিনি বলেছেন এটা দেশের যে কোনো অপমানজনক। কারণ বাংলাদেশ সরকার কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিচ্ছে? ডক্টর ইউনূসের কারাদণ্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কৌশল আসছে, বিষয়টা কি থাকছে বিস্তারিত ভিডিও। চলুন আমরা আগে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনায় এসেছে দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি এবং ডক্টর ইউনূসকে নিয়ে। পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অব আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড লু বলেন, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করি। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা এই ব্যাপারটিকে স্বাগত জানাই। ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের ওপরও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধ আকারে প্রকাশের পদক্ষেপ নেই। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এবার ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন প্রতিনিধিদের সঙ্গে দেখা করার। সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা। 7 জানুয়ারির নির্বাচন নিয়ে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পুরো নির্বাচনকালীন চক্র জুড়ে আমরা নিয়মিত বাংলাদেশের সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরি করার কাজে যোগাযোগ অব্যাহত রেখে তাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি। নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সোচ্চার ছিলাম এবং আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনার জন্য অনুরোধ করেছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের যোগাযোগ চালু থাকবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করেন। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল আবার ডক্টর ইউনূসকে লোহার খাঁচায় বন্দী হতে হয়েছে। হাজিরা দিয়ে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন এটা তাদের জন্য, অর্থাৎ ডক্টর ইউনূস একই মামলায় যারা অভিযুক্ত তাদের জন্য অপমানজনক। পাশাপাশি তিনি বলেছেন এটা দেশের যে কোনো অপমানজনক। কারণ যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ একজন মানুষ নিরপরাধ, এবং নিরপরাধ একজন মানুষকে কোনোভাবে লোহার খাঁচার ভেতরে বন্দী করা যায় না। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডক্টর ইউনূস যে মন্তব্যগুলো করছেন, অর্থাৎ তাকে লোহার খাঁচায় বন্দী করা হচ্ছে, এই মন্তব্যগুলো দেশের এবং দেশের জনগণের জন্য অপমানজনক। তিনি দেশ এবং দেশের জনগণকে অপমান করছেন। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশে দাঁড়িয়েও যখন কোনো কথা বলেন সেটাও আসলে একটা ইন্টারন্যাশনাল ভয়েস। এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ডক্টর ইউনূস কি বলছেন, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এখানে রিয়্যাক্ট করে। কারণ যেই দিন ডক্টর ইউনূস এই কথাটা বলছেন, অর্থাৎ গতকাল, সেই দিনই আইনমন্ত্রী আনিসুল হকের সাথে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধি, এবং তারাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলার বিষয়ে কথা বলেছেন। ফলে আইনমন্ত্রী আনিসুল হক মনে করছেন ডক্টর ইউনূস দেশ এবং দেশের জনগণকে অপমান করছেন। বাস্তবতাটা কি? এই দেশ, এই রাষ্ট্র কিংবা সরকার কি ডক্টর ইউনূসকে অপমান করছে, নাকি ডক্টর ইউনূস দেশ এবং দেশের জনগণকে অপমান করছে? আপনার কি মনে করেন? এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন।
কিন্তু ডক্টর ইউনূসের সাথে যেটা করা হচ্ছে, সরকার যেটা করছে, এর পেছনে মূল কারণটা কি? এতদিন দেশে শুধুমাত্র আলোচিত হতো ব্যাপারটা শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করবার জন্যই ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, 100-র উপরে মামলা দেওয়া হয়েছে এবং তাকে হয়রানি করা হচ্ছে, দেশে আলোচিত হতো। কিন্তু এখন দেশের গণ্ডি ছাড়িয়ে এটা আন্তর্জাতিক বিশ্বেও একই আলোচনা হচ্ছে। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ ডক্টর ইউনূসের প্রতি, তার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই ডক্টর ইউনূসকে হয়রানি করছেন। আক্রোশটা কোত্থেকে এসছে? 2007 সালের 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সামাজিক শক্তি নামে, এবং তৃতীয় একটা শক্তি তিনি গড়ে তুলতে চেয়েছিলেন প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরে। যদিও তিনি সেই জায়গাটা থেকে সরে এসেছিলেন, কিন্তু তারপরও ডক্টর ইউনূস একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ যে গত 15 বছর ধরে, ইনফ্যাক্ট 16 বছর ধরে ক্ষমতায় আছে, সেটা সম্ভব হতো না। এখান থেকে ডক্টর ইউনূসের প্রতি একটা আক্রোশ জন্ম নিয়েছে শেখ হাসিনার, এবং সেই আক্রোশটাই তিনি চরিতার্থ করছেন আন্তর্জাতিক বিশ্বে। এমনকি রয়টার্সের মতো পত্রিকায় এই কথা লেখা হচ্ছে, প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। রয়টার্সে প্রকাশিত একটা প্রতিবেদন আমি আজকে ভিডিওতে পড়ব। পাশাপাশি ডক্টর ইউনূসের মন্তব্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যটাও আমরা দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ডক্টর ইউনূসকে ঘিরে যা হচ্ছে, সেটা এই সরকারের জন্য তো বটেই, দেশের জন্য কত বড় বিপদ ডেকে আছে সেই বিষয়টাই মূল আলোচনা। সে আলোচনায় যাব, তার আগে আমরা একটু রয়টার্সের রিপোর্ট এবং দুজনের বক্তব্য দেখে নিই। রয়টার্সের রিপোর্টের বাংলায় অনুবাদ করেছে মানব জমিন। বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটি মাত্র দল আছে, এ কথাটা বলছেন ডক্টর ইউনূস। ক্ষমতাসীন দল কর্তৃক রাজনৈতিক প্রতিযোগিতায় আগ্রাসনের ফলে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নোবেল শান্তি বিজয়ী বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত মোহাম্মদ ইউনূস। এভাবেই রয়টার্স তার রিপোর্টটা শুরু করেছে। জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে জয়লাভ করেছেন, কিন্তু ওই নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছিল। দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগে হয় জেলে, নয়তো নির্বাসনে ছিলেন। ইউনূস গ্রামের দরিদ্রদের জন্য $100-এরও কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন। তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করে হাসিনাকে ক্ষুব্ধ করেছিলেন। 2006 সালের নোবেল বিজয়ী ইউনূস শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়সী ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে। তারাই সবকিছু করে, নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তিনি আরো বলেন, তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি ইউনূসের মন্তব্যের সাথে একেবারেই একমত নন। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নই, দেশের জনগণও দ্বিমত পোষণ করবে। তিনি আরো বলেন, এদেশে গণতন্ত্র পুরোপুরিভাবে কার্যকর। রিপোর্টের শেষের দিকে বলছেন, নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিল, যেটি তিনি অস্বীকার করেন। যদিও সেই মামলায় জামিন পাওয়ার পর তাকে কারাগারে যেতে হয়নি, কিন্তু ইউনূস নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে 100টিরও বেশি মামলার মুখোমুখি, যেগুলোকে তিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন। আনিসুল হক ইউনূসের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এমন দাবি অস্বীকার করেছেন। রয়টার্সের সাথে আনিসুল হক যা যা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধির সাথে সাক্ষাতে তিনি একই কথা বলেছেন, এবং গতকাল তিনি সাংবাদিকদের ঠিক এই কথাগুলোই আবারও রিপিট করেছেন। ইউনূসের সমর্থকরা বলছেন, হাসিনার সরকার তাকে অসম্মান করতে চায়, কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন। হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনূসকে 2011 সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন। কোনো নাগরিক রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে সেটা কি অপরাধ, এমন প্রশ্ন রেখে ইউনূস বলেন, তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র 10 সপ্তাহ পরে এমন একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন। ইউনূস বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে, পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ আমরা এটিকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। তার মানে ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী দেশে এখন কোনো ধরনের রাজনীতি নেই,
কেবলমাত্র একটা দল আছে যারা সবকিছু দখল করে বসে আছে। ডক্টর ইউনূস কি বলেছিলেন সাংবাদিকদের সাথে? অল্প কয়েকটা কথা একটু পড়ি। আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম, এটা অত্যন্ত অপমানজনক। আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম, বলা হয়েছিল আপনি থাকেন, কিন্তু আমরা সারাক্ষণ লোহার মধ্যে ছিলাম। আমি আগেও প্রশ্ন তুলেছি, এটা ন্যায্য হলো কিনা। আমি যতদূর জানি, যতদিন আসামি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে ততদিন তিনি নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন। যে কথাগুলো শুরুতে বলছিলাম, ডক্টর ইউনূস খাঁচার মধ্যে একজন মানুষকে, শুধুমাত্র তাকে নয় বা তার সাথে একই মামলায় অন্য যারা অভিযুক্ত তারাই নন, দেশের যে কোনো মানুষকে এভাবে খাঁচার মধ্যে বন্দি রাখার বিরুদ্ধে কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন, মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ, প্রতারণা এসব শব্দের সঙ্গে পরিচিত নই, অথচ এসব শব্দ আমার উপর আরোপ করা হচ্ছে, আমাদের হয়রানি করা হচ্ছে। এরপর তিনি বলছেন, আমি রক্তচোষা, আমি সুদখোর, আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াই, কথার কথা এভাবেই বলা হচ্ছে। এগুলোই হচ্ছে হয়রানি, আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে। আরো অনেকগুলো কথা বলেছেন ডক্টর ইউনূস, এবং যেটা শুরুতে বলছিলাম, ডক্টর ইউনূসের একটা বক্তব্য, তিনি বাংলাদেশে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়েও যে কথাটা বলছেন সেটাও আসলে ইন্টারন্যাশনাল ভয়েস, এটা সারা পৃথিবীতেই আসলে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব তার প্রত্যেকটা বক্তব্যকে সিরিয়াসলি মনিটর করছে, এবং তার সাথে কি হচ্ছে সেটাও সিরিয়াসলি মনিটর করছে। কারণ সাম্প্রতিক সময় এই বছরেরই ফেব্রুয়ারি মাসে স্টেট ডিপার্টমেন্ট বলেছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেটা হচ্ছে, যেভাবে তাকে হয়রানি করা হচ্ছে, তাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পরপরই আমরা জানতে পারি গত এক বছরে বাংলাদেশ থেকে 16% থেকে 20% পর্যন্ত বিদেশি বিনিয়োগ কমে গেছে। এবং ফেব্রুয়ারির এই বক্তব্যের পর এখন পর্যন্ত প্রথম 6 মাসে। তো দর্শক, আপনারা দেখলেন যে সাকিব ভাই কি বলল, যে ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসের ব্যাপারে যখন একটা কথা বলে, বাংলাদেশে কথা বলে, সেটা কিন্তু সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যায়। বিশ্বের বিভিন্ন যে মুরল দেশগুলো রয়েছে তারা কিন্তু এই ডক্টর ইউনূসের মুখের কথা কিন্তু অনেকেই কিন্তু শুনেন, বা অনেকেই কিন্তু সেটাকে গ্রান্টেড করেন, দাম দেন। তো ডক্টর ইউনূসকে লোহার খাঁচায় বন্দি, এবং শুধু এখানে একটা বিষয় না, আবার দেখা গেছে যার একটা নিউজের ভেতরে যে বাংলাদেশের ব্যাপারে নতুন কৌশল আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। আসলে কৌশলটা কি? একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন কিন্তু আমাদেরকে এখন মায়ানমার কিন্তু সেখানে অনেকটাই দাপট দেখাচ্ছেন। এসবটা কি আসলে পেছনে কোনো কৌশল আছে কিনা? অনেকগুলো বিষয় থাকছে। তো আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।